CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মালুগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি পরিবারের বাসগৃহ পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক। তারাপুর ওভারব্রিজের ওপর মারুতি গাড়িতে হঠাৎ করে আগুন, এলাকায় আতঙ্ক। আয়ান মজুমদার হত্যাকাণ্ডের মামলা চলাকালীন ফের প্রাণ নাশের হুমকি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। সোনাই রোডের রাস্তা উঁচু হওয়ার খুশির বাতাবরণ, জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিকদের। শিলচরে উড়াল সেতুর ব্যাপারে জনগণের মতামত নেবার প্রয়োজন কেন, প্রশ্ন তুলল বিডিএস। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের মালুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 6টি পরিবারের বাসগৃহ। বৃহস্পতিবার বিকেল 3টের দিকে মালুগ্রাম বিবেকানন্দ লেনে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। মালুগ্রামের বিবেকানন্দ লেনে মানিক দেবের বাড়িতে আকস্মিক আগুন লেগে যায়। খবর পেয়ে তারাপুর রাঙ্গির খাড়ি থেকে দমকল বাহিনী আসার আগেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। মানিক দেবের ঘর সহ ভাড়াটিয়ে 5টি পরিবারের ঘর আগুন লেগে যায়। দিনের বেলায় পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাইরে থাকায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ মূল্যবান নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। টাকা পয়সা কিছু করছি না, টিভি টাকা সব শুধু খালি মানুষের খালি তিনজনের কাপড়টা কিছু না। আমি কিছু পারবো আমার ঘর তো আসা চাইলে ঘরটা না চলে গেছে। আমার নাম গৌতম দে। মালুগ্রাম। আমরা খাওয়াতে আসলাম, হঠাৎ আল্লাহ চিৎকার, দৌড়িয়ে আইসি, আইয়া দেখি আগুন লাগছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগছে। ও দৌড়িয়া তো নিবানিত রাখলাম, নিতে সব জ্বলে গেল। সব আপনারা তো দেখলাম সামনে দেখো শেষ, কিচ্ছু তো নাই, কিচ্ছু পাচ্ছেন, কেউ কোনো জিনিস বার করতে পারছে না। 6টা ফ্যামিলি, সব পাড়া। সিলিন্ডার দিল একটা, ফায়ার ব্রিগেড আইছে, জল দেয়। বিবেকানন্দ দুপুরবেলা ওটা 3টার সময় যেটা শোনা গেছে, আপনার গ্যাসের সিলিন্ডার থেকে বা নতুবা কোনো চুলার থেকে আগুনটা লাগছে, যেটা শোনা গেছে। জায়গার মালিক আপনার স্বর্গীয় মানিকলাল দে, ওনার পিতৃ সম্পত্তির যে ঘর, সেই ঘরে লাগছে, পুরানা ঘর যেটা। 6টা ফ্যামিলির এফেক্টেড হয়েছে। এখনো তো সঠিক পুরাটিকে বুঝে আন না, কারণ সবের লোকে তো সব পরিবারের মানুষের লোকে দেখা হয়েছে না, তারা তো কান্দাকাটি করে, তারা সরাইয়ে রাখা হয়েছে, কিন্তু অনুমানিক তো 20 থেকে 30 লাখ টাকা তো ক্ষতি হইব না। দাবি তো করা হইব, এমএলএ এমপি সবের লোকে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, তারা অবশ্য যোগাযোগ করছেন, তো বিজেপির যারা নেতৃবৃন্দরা আছেন তারাও যোগাযোগ করছেন, তো অতএব একটা কিছু তো সরকার থেকে দেওয়ার চেষ্টা হইবে।
বৃহস্পতিবার শিলচর তারাপুর ওভারব্রিজের ওপরে একটি মারুতি গাড়িতে হঠাৎ আগুন লাগার কারণে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় তারাপুর এলাকায়। গাড়িতে আগুন দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও তারাপুর আউটপোস্টের পুলিশ উপস্থিত হয়ে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ড্রাইভার পালাই চলে গেছে চাবিও অফ করে আমি ট্রাফিকে বইয়ে গেছি। চাবি অফ করে গেছো? শিলচর ওয়াটারওয়ার্কস রোডের আয়ান মজুমদারের হত্যাকাণ্ডের আগে মাফিয়ারা যেভাবে সক্রিয় ছিল ঠিক তেমনি বর্তমানেও সক্রিয় রয়েছে। আয়ান মজুমদারের হত্যাকাণ্ডের মামলা বর্তমানে শেষের দিকে এসে দাঁড়িয়েছে এবং অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পিতা মঞ্জুরুল ইসলাম বড় ভূঁইয়া আদালতে ঘটনার ভিডিও ফুটেজ তুলে ধরতে একটি পিটিশন দাখিল করেছেন। কিন্তু আয়ান মজুমদারের হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত সাজিবউদ্দিন মজুমদার ও হাসান লস্কর জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই মঞ্জুরুল ইসলাম বড় ভূঁইয়া সহ তার গোটা পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন পিতা মঞ্জুরুল ইসলাম বড় ভূঁইয়া। আয়ান মজুমদার হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যেই ফের মাফিয়ারা সক্রিয় হচ্ছে, মন্তব্য মঞ্জুরুল ইসলাম বড় ভূঁইয়ার। আমার আয়ান মার্ডারের আগে যেরকম এই মাফিয়াগুলা সক্রিয় ছিল, বর্তমানে সেম সক্রিয়। কারণ আমি ওই দিন কোর্টে যাওয়ার সময় এই মাফিয়া দলের একজনই আমার আক্রমণ করছে, এই কারণে আমি একটা কেস করছি। মতি কইয়া এখন বর্তমানে মেডিকেলও সিটও আছে, কইছে পুলিশে কইছে আমরা ধরিয়ে আনি মেডিকেল দিয়ে বাড়িয়ে। এর পরের দিনকার ঘটনা, সজীব যে জেল থেকে বাড়িয়ে আইছে, আইয়া হে এর আগে আমি যে সে বাড়া দিছি মালবাড়ি মানুষ বরদ জৈন, তারে 2 দিন আর ওয়ার্নিং দিছে যে তোরে এখানে লইছ, তোর সাহস তো কম না, তোরে দেখমু তারেও দেখমু। এরপরে 2 দিন আমার 2 দিন আরও আগে যখন খোয়ার পরে আমি এটা ইগনোর করছি। ওই দিন করছে কি তাহে আমার ভারত ওদিকে গালি গেছে পানের দোকানও। আমার ভারত জৈন যখন পানের দোকানে গেছে, যাওয়ার পরে তারে ওইটা কইছে যে তুই তো সাহস কম না, তুই যখন লইছ কেন দেখবে, আমরা তো কে শেষ হয়ে যার বারোই যাই কইছে মাত তুমি এখন জল লগে এই হাসানো লগে। তখন হাসানরে ফোন দিছে, হাসানে ওইটা কইছে তোর তো সাহস কম না রে, আমরা তো বারোই আইছি দেখনি। এরপরে আমি দেখলাম জিনিসটা আগর মতো এরা পুরা যখন অ্যাক্টিভ, আমি গেছি ক্রাইম ব্রাঞ্চের এসপির কাছে। যাওয়ার পরে এই এসপি স্যার, এডিশনাল এসপি স্যারে কইলে একটা রিটার্ন তুমি দাও। ও আমি একটা রিটার্ন লেখিয়া ডকেট করাইয়া লইয়া আইছে। এর পিছনে এই হাসান আগে যখন পুরা যারা অ্যাক্টিভ, তার পিছনে আর একটা মানুষ আছে মঞ্জিল কইয়া, যেটা আপনারা এখন ভিডিওটা আমি আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট এই ভিডিওটা ফ্লাশ করবা। রাত্রে 9-10টার সময় আইয়া মার্ডারের 1 সপ্তাহ আগে কীরকম এখানে বাঙ্গিয়া ঘর দখল করা হয়তো, কিরা আমার মারা হয়তো, ব্লু প্রিন্ট কেন হয়েছে, এই ব্লু প্রিন্টের ভিডিওটা পাস করবা। এখন আমি সিএম স্যারও সাহায্য চাই আর যে বরাকটা কিতা মঞ্জিলের কাছে সমঝা নিয়ে গেছি নি। মঞ্জিল তো বিজেপি করে শুনি, সেন্টিফিক চালায় হে, বরাকর কালেকশন করে হে, তার প্রশাসনের বেলা পালা একটা হাত আছে। কিন্তু এই মঞ্জিল আগে মাস্টার মাইন্ড হাসানোর পিছনে মেন এই মার্ডারের যে ব্লু প্রিন্ট কিলা কিতা করা সবটা এই মঞ্জিল আছে। বর্তমানে হয়েছে কিতা কেসটা এখানে ইন্ডাওয়ারে আইছে, সব সাক্ষী শেষ হয়ে গেছে। আমি একটা পিটিশন ফাইল করছি কোর্টের কাছে যে এই ক্যামেরাটা খুলিয়া ওপেন করে ফার্দার এভিডেন্স আমার দেখাইয়া সে কোন সময় অ্যাক্টিভ আছে। এখন একটা মানুষের এই দোষী হইয়া সাব্যস্ত করতে হলে তারা প্রমাণ দিতে লাগবো। আমার ক্যামেরার মাঝে প্রচুর অ্যাভেলেবেল প্রমাণ আছে, এই মাফিয়ার লগে মার্ডারের লগে তারা আঞ্জন মাঞ্জন কিলা কিতা কর না কর সব কিছু ভিডিওর মাঝে আমার আছে, যেটা ফরেন্সিকের মাঝে গেছিল, ফরেন্সিক এটা রিপোর্টও আইছে। এই ক্যামেরাটা কোর্টের কাছে খুলিয়া দেখার লাগি আমি পিটিশন দিছি এবং আমার ফার্দার এভিডেন্স আইডেন্টিফিকেশন করার লাগি আমি কইছি। এখন তারা কাছে ক্যামেরা করলেই তো সমস্যা খাড়া হইব,
এর লাগে একটা মানে তারা জয়ছে যে কিরকম আমারে শেষ করা যায় এই ষড়যন্ত্র করে তারা যেহেতু বারে হাসানি এবং সজীবে প্রায় সময় ধমকিদের হাসানের মধ্যে তিনি ইকবাল হয়ে আমার বন্ধুরে ঈদ বার্তাত কইছে যে 1000 মানুষ নিয়ে তারা অ্যাটাক করবো এটা আমি আমারে অ্যাটাক করবো আর মারবো একবার তো কইছে এটা খর ঘরে দেখা যায় লগে রাজা আছে কইছে রাজা লগে তার লগে কিতা খাস খাম খরে কেন তারাও শেষ করবো প্রাণী মারার হুমকি দেয় এখন আমি বিলকুল সেফ না আমি আমার আতঙ্কের দিন কাটের আমার একমাত্র ওয়াইফ আর আমি হাজব্যান্ড আমরা তো প্রশাসন আমি সীমার সাহায্য চাই বর্তমানে সীমার সাহায্য চাই। নিউ শিলচর এলাকায় বিশেষ করে সোনাই রোড এলাকার বর্ষার মরশুমে জমা জলে ভোগান্তি শেষ থাকে না। বছরের পর বছর কংগ্রেস আমল থেকে বর্তমানে বিজেপি আমলেও ভোগান্তির শেষ থাকে না। এক পশলা বৃষ্টি হলে হাঁটু জল অনিবার্য। সোনাই রোড ও সোনাই রোডের বিভিন্ন গলি, রামকৃষ্ণ সরণি, আশুতোষ লেন, রবীন্দ্র সরণি, শরৎপল্লী ও লিংক রোড বর্ষার মৌসুমে হাঁটু জল অথবা তার চেয়ে অধিক জল হয়। কিন্তু বর্তমানে সোনাই রোড প্রায় 3-4 হাত উঁচু হওয়ায় এবার বর্ষা মৌসুমে সোনাই রোডে যে 1 হাঁটু জল হবে না তা নিশ্চিত। তাই রাস্তার সমস্যা পুরোপুরি মিটে গেছে। এতে জনগণের মধ্যে আনন্দর জোয়ার বইছে। কিন্তু সোনাই রোড এলাকার একাংশ লোক দুশ্চিন্তায় আছেন আগামী বর্ষা নিয়ে। কারণ বিগত দিনে বর্ষার মৌসুমে যে পরিমাণে জল হতো সোনাই রোডের অলিতে গলিতে, বাড়ি ঘরে তার চেয়ে 3 গুণ জল হতে পারে যদি জল নিষ্কাশিত হয়ে রাঙ্গির খালে পড়তে না পারে। তাই জনগণ চাইছেন আগের থেকে প্রশাসন এবং সরকার যেন নিষ্কাশনের ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নেয়, না হলে জনগণের বাঁচার উপায় থাকবে না। 3-4 হাত হবে উঁচু হয়েছে রাস্তাটি, খুব সুন্দর। মানে রাস্তাটা এখন রাস্তায় আর জল হবে না। বর্ষার সময় যেটা সোনাই রোডে জল হতো, এত কষ্ট হতো, সেটা হবে না। খুব ভালো খবর। খুব খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে, মানে এত জল বর্ষার সময় হতে পারে। সেই জলটুকু এই যে ড্রেনের মাধ্যমে যদি রাঙ্গির খালে গিয়ে পড়ে তাহলে কিন্তু চিন্তার কারণ নেই। কিন্তু রাঙ্গির খালে যদি না গিয়ে পড়ে তাহলে এই জলের কি হবে? এখানে তো আগে যেটা হতো হাঁটু জল, হাঁটু থেকে একটু বেশি, তখন থেকে আর কোমর জল হতে পারে, সেরকম অনুভব করছেন অনেকে। আমরা স্থানীয় জনগণদের সঙ্গেও কথা বলবো, দেখবো ওনারা কি বলছেন। এবার জল তো বাড়িগুলো বেজান জল ঢুকবো এবার। এবার মানে ডুব জল হইব সোনাই রোড, গল্লি গল্লি সব গল্লি ডুব জল হইব। কারণটা রাস্তা উঁচা হয়েছে, এই ড্রেনে দিয়ে জল সব জায়গাতে রাস্তা কুড়িয়া রাস্তা, মানে আমরা না খালি রাস্তা উঁচা করে গল্লি উঁচা করবো, রাস্তা উঁচা করবো। সম্ভবত বেশি হইব, হ্যাঁ বেশি হইব, কারণ ফুটপাথটা নিচে পড়ে গেছে, তো এতে তো জলটা তো ন্যাচারালি বেশি হইবার কথা, জানি না কেউ ঈশ্বর জানেন। এই জলটা যদি রাঙ্গির খালে গিয়ে পড়ে তাহলে তো ঠিক আছে, তা তো বটেই, তা তো ঠিকই থাকবো, কিন্তু আমার মনে হয় না করিয়া অবস্থা খুব খারাপ এবং শোচনীয়। ওইটাই এবার অনেক খারাপ অবস্থা হবে। হ্যাঁ, আমাদের অনেকের খারাপ অবস্থা হবে। দোকানে জল উঠে যেতে পারে, দোকানে ঘরে সবার তো আর সবার দ্বারা সম্ভব না সব কিছু করা। পুরানা যেগুলো ঘর আছে না সেগুলো একদম ডুবে যেতে পারে যদি কোনো ইয়ে না হয়, জলটা যদি না ডিসকাশনের যদি কোনো লাইন না হয় তবে ডুবে যেতে পারে। কাহিল হবে এবার। মানে এই জনগণরা মানে খুব চিন্তিত আছেন, চিন্তিত, সবাই চিন্তিত। তো আমরা বাঁচবো কেমনি ওদের চিন্তা করি, আর সবের তো একই অবস্থা। আপনারা একটু প্রশাসনটা একটু কইন বা একটু জানেন এটা ড্রেনটা নিচা একটু এটা কেমনি কিতা করা যায়। ড্রেনটা আগে হইলে তো ভালো হইল না, ড্রেনটা আগে হইলে ভালো হইল না, কিন্তু এখন তো যে দেখা যায় অবস্থা, এবার বৃষ্টি না হইলে বোঝা যেত না, বৃষ্টি না হইলে কিছু বোঝা যেত না। কিন্তু আমার তো লাগে জল বেশি হইব, কারণ এই সাইডের জল এদিকে যেত না, লাস্ট ক্রসিং সিস্টেম নাই, সব বন্ধ হইয়া বসেছে। এখন গভর্নমেন্টে কিতা কাজ করবো তো বুঝি জান না। ব্যবসা বাণিজ্য অবস্থা তো হাল তো খুব খারাপ হইবে। শিলচর শহরে যানজটের সমস্যা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে শহরে উড়াল সেতুর তৈরির প্রক্রিয়া শুরু করার দাবিতে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে উড়াল সেতু ছাড়া এই যানজট সমস্যা নিরসন সম্ভব নয়। শহরে যানজটের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটের এমন অবস্থা, গাড়ির জন্য সাধারণ মানুষ পায়ে হেঁটে চলতে পারছে না।
15 মিনিটের জায়গায় 8 ঘন্টা সময় নিচ্ছে। ইটখোলা থেকে মেডিকেল কলেজ যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এই দুরবস্থাটা আজকে প্রায় 10 বছর ধরে চলে আসছে। বহুদিন ধরে এখানে দাবি উঠছিল এটা উড়ালপুল ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। গত 2022-এ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে শিলচরে ঘোষণা করেছিলেন যে শিলচরে উড়ালপুল হবে। শিলচরের মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে যাক এবার হয়তো একটা সমস্যার সমাধান হবে। কিন্তু হঠাৎ 22, 23, 24 চলে গেল, 25-এ হঠাৎ বরাকের 2 মন্ত্রী এসে জনগণের মতামত নেওয়া শুরু করেছেন শিলচরে কি করে উড়ালপুল তৈরি করা যায়। এটা তো একটা হাস্যকর ব্যাপার। সরকার কি করবে না করবে এটা সরকারের ব্যাপার। সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণ, ভোটে নির্বাচিত করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সরকার জনসাধারণের স্বার্থে কাজ করবে। আবার জনগণের মতামতের কি প্রয়োজন? আমরা আশ্চর্য হলাম যে যেখানে এই ডলু টি এস্টেটে 3 লক্ষ চা গাছ তুলে নিতে কোন শ্রমিকের মতামত নেওয়া হয়েছিল? সেখানে ডলুতে তো এয়ারপোর্টের নামও তো আজ পর্যন্ত শোনা যায়নি। কেন মিছিমিছি 3 লক্ষ চা গাছ তুলে নেওয়া হলো? সেই যে মতামত ছাড়া এই যে জিনিসটা করলো, এটা তো চা শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে। যাই হোক, এই সমস্ত বাহানা করে এটাকে আরো দেরি করার যে একটা প্রচেষ্টা, এটা বরাক উপত্যকার মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। এবং কি করে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে পিছিয়ে মারা যায়, কি করে আরো কষ্ট দেওয়া যায় বন্যায়, এবং মহাসড়কের যে আজকে মহাসড়কের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, চন্দ্রনাথপুর লঙ্কা রেল লাইনের কাজ সমাপ্ত হয়নি। এটা তাড়াতাড়ি করা দরকার, কারণ বরাক উপত্যকার মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হচ্ছে না। তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে দাবি করছি যে এই উড়ালপুলের ব্যাপারে জনগণের মত নেওয়ার যে বাহানা, এসব ছেড়ে সত্যিকারে আপনারা কি করতে চান, আদৌ করবেন কিনা, সেটা জনগণের কাছে স্পষ্ট করে বলুন। আজও মৃত্যুশয্যায় বরাক ব্রহ্মপুত্রের সংযোগ রক্ষাকারী গ্যামন সেতু। প্রতিদিনই মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। কখন জানি সেতু সমেত বরাকে মরণ ঝাঁপ দেবে কোনো গাড়ি, আর ঘটবে প্রাণহাতির মতন ঘটনা। এমন আশঙ্কা ক্রমশই প্রকট হচ্ছে। সেতুটি এমন আশঙ্কাজনক অবস্থায় ঝুলে থাকলেও হুঁশ নেই কারোর। প্রতিদিনই চলছে ওভারলোডেড ট্রাক। সম্প্রতি এক আশার বাণী শোনা গেছে, মার্চেই শুরু হবে মৃতপ্রায় গ্যামন সেতু সারানোর কাজ। প্রায় 2.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন NHITCL এর GM। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। নারী ও শিশুর সুরক্ষা এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীদারদের এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হল শিলচরে। বুধবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সভাকক্ষে বৈঠকটি মিশন শক্তি কর্মসূচির অধীনে পরিচালিত হয়। এটি আয়োজন করে সংস্থাপন সংস্থা সংকল্প জেলা মহিলা ক্ষমতায়ন কেন্দ্র কাছাড় এবং নারী ও শিশু কল্যাণ বিভাগের অধীনে পরিচালিত হয়। এছাড়াও ইউনিসেফের সহযোগী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট থট এবং কাছাড় জেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বৈঠকটি বিশেষভাবে কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্ত করে, কারণ এই বছর বেটি বাঁচাও বেটি পড়াও BBBP উদ্যোগে 10 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। অসমের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষামন্ত্রী যখন একের পর এক নিয়ম নীতি প্রয়োগ করছে, ঠিক সেই সময় দেখা গেল কাটিগড়া খণ্ডের গোবিন্দপুর ক্লাস্টারের CRCC তৈবুর রহমান বড় ভূঁইয়া একের পর এক আর্থিক দুর্নীতি করে চলেছেন।
শিক্ষক তৈবুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে শাস্তির দাবি জানিয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি অভিযোগপত্র তুলে দিয়েছেন আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। তাদের অভিযোগ, স্কুল ইউনিফর্ম, স্কুলের গ্রান্ট, স্কুল ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খেলার সামগ্রী প্রতিটি সরকারি বরাদ্দ থেকে কমিশন দিতে হয় এই শিক্ষককে। ব্লকের সিআরসি তৈবুর রহমান বড়বুইয়া তাই গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসি তাই প্রত্যেকটা গ্রান্টে দেখুন বর্তমান পরিস্থিতিতে এই যে সরকারি স্কুলগুলাতে গরিব মানুষ, শ্রমিক মানুষ, এরা বাচ্চা কাচ্চারা পড়ে, আর পয়সাওয়ালা মানুষরা এত বাইরে নেই গিয়ে প্রাইভেট স্কুলে নেই গিয়ে, আর এরা কোনো গুরুত্ব দেয় না টিচারের কাছ থেকে। এরা বিভিন্ন সময় সরকার থেকে যেগুলা গ্রান্ট হয় ওগুলা থেকে একটা তারা কমিশন হিসাবে তারা খাটিয়ে নেয় এই সিআরসি। কোনো হেড টিচার থেকেও নেয়, কোনো সময় এসএমসির মাধ্যমেও লিয়া যায়। এটা যখন আমরা রিপোর্ট করলো এসএমসি প্রত্যেকটা স্কুলে গোবিন্দপুর ক্লাস্টারের এসএমসি যারা এসএমসির মেম্বার এরা আমরা রিপোর্ট করছে, এরা থেকে জানছে লোকাল মানুষে গরিব মানুষ যারা এরা কইছে এই অবস্থায় স্কুলগুলোতে এইভাবে চলে। সিআরসি টাকা কালেকশন করে হেড টিচার থেকে নিয়ে যান কি স্কুল ইউনিফর্ম থেকে নেই। কমিউনিটি ফেস্টিভ্যাল একটা আছে, ইনকাম ট্যাক্স আছে, বিভিন্ন নমুনা 7টা আইটেম থাকি তাই বিভিন্নভাবে টাকা কালেকশন করে নেওয়া যায়। কত কইল না কিতা কইয়া লই যে এটা যে ইউনিফর্ম যেটা ইউনিফর্ম এটার পার স্টুডেন্ট থাকি 150 টাকা করে নেই, আর বাকি ম্যানেজমেন্টের আর এখন তোমরা এর মধ্যে দিলেইও যার ধরুনে ওই যে স্কুল ইউনিফর্মগুলো রাফ কোয়ালিটির আয়, ভালো কোয়ালিটির নাই, রাফ কোয়ালিটির আয়। এরপরে 25,000 টাকার একটা গ্রান্টাই আছে, এটা থেকে তাই 2,000 টাকা নেন কি। অ্যানুয়াল স্পোর্টসর আছে, এগুলা তাই 5,000 টাকা কইবা এটা স্পোর্টস আর করতে লাগে। স্পোর্টসর মেটেরিয়ালস আছে, আমরা ওরা আমার টাকা 1,000 দিলাও আর ও আগর ওটা দিন চালাই দিও। এইভাবে তাই প্রচুর টাকা কালেকশন করিয়া নিয়ে যায় প্রত্যেকটা হেড টিচার বা এসএমসি সহযোগে। এসএমসির এরা রিপোর্ট করছে আমরা, যার ফলে আমরা খাসাড়ের জেলা উপভোক্তর গেছে আজকে এই দরখাস্ত মেমোরেন্ডামটা দিলাম, যাতে এই স্কুলগুলাতে সুন্দরভাবে পরিচালনা হয় আর এইভাবে যাতে সরকারি টাকাটা আত্মসাৎ করে নিয়ে না যায়, যাতে ছাত্রদের কাজে লাগে। এটা দীর্ঘ 10 বছর থেকে চলতেছে। যখন মনোজ কৈরি এসআই আসলা, মনোজ কৈরি এসআই থাকার থাকি তাই ওইভাবে সিস্টেম চালাইয়ে যার। মনোজ কৈরি যখন আইসি বিও আসলা তখনও তাই ওইভাবে সেন্টিগ্রেড দিয়ে কালেকশন করাইছেন। যার পর 2023 আমি মনোজ কৈরির ডাইরেক্টর দিয়ে ট্রান্সফার করে এরা যাওয়া জানা হয়েছে। এখন তাই বর্তমানে আহিলা দিতে আছে। আর এখন এখানে মনোজ কৈরি থাকা অবস্থায় ও কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত চলি আইতেছে। আপনারা কোন সংগঠন? আমরা হচ্ছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন। আমি গোবিন্দপুর ইউনিটের সেক্রেটারি। ওটার থেকে আমরা দিছি। আমরা শ্রমিক, আমার নাম দীপকলাল দাস। আপনার ডিমান্ড কি এখন? আমার ডিমান্ড হলো যাতে সরকারের দেওয়া টাকাগুলা যেগুলা স্যাংশন নাই ওটা সঠিক কাজে লাগতো, আর তার উপরে একটা লিগ্যাল অ্যাকশন আইতো। কেন বেআইনিভাবে আজকে 10 বছর থেকে এইগুলো চালাই, আর মনোজ কৈরি অফিসার টাকা অনুযায়ী ওটা একটা লিগ্যাল অ্যাকশন তার উপরে আইতো, আর অন্য যাতে আর এইভাবে সুযোগ না করতে পারে। প্রতি বছরের ন্যায় এই বছরও লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত ফুলেরতল ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকামের বাৎসরিক উরুস মোবারকের আয়োজন করা হয়েছে আগামী 23শে ফেব্রুয়ারি। উক্ত ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকামের বাৎসরিক উরুস মোবারক সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। এই বাৎসরিক উরুস মোবারকের কেন্দ্র করে সমগ্র রাজ্যের সহ পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকেও ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটবে বলে সাংবাদিক সম্মেলনে জানান হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকাম ও মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিন মজুমদার, সম্পাদক নজরুল ইলাম চৌধুরী সহ অন্যান্যরা। বাবার মুকাম ও মসজিদ কমিটি ফুলেরতল কাছাড় আসাম বাৎসরিক উরুস মুবারক তারিখ 23/2/2025 ইংরেজি রবিবার, স্থান
হজরত পীর লঙ্গর শাহ বাবার মুকাম ফুলের তল। রবিবার 23 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস মোবারকের দিন ধার্য করা হইয়াছে। সকাল 9 ঘটিকা হইতে রাত্র 10 ঘটিকা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উরুস মোবারক পালিত হবে। শনিবার আমাদের এই ফুলেরতল লঙ্গর শাহ মুকামে হজরত পীর লঙ্গর শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব তথা বাৎসরিক উরুস অনুষ্ঠান আমরা করে থাকি। বিভিন্ন কার্যসূচি থাকে, তার মধ্যে আমাদের ওয়াজ মাহফিল হবে। এইবার বিশেষ অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ করেছি বাগপুরি সাহেবজাদা সাবির হোসেন চৌধুরী সাহেবকে। তাছাড়া জুলদিপার সাহেবজাদা জুবাইর আহমেদ খান সাহেব, তিনিরা আসে এখানে ওয়াজ করবেন। এবং আমরা বিভিন্ন এলাকার তথা কাছাড় জেলা, বরাক উপত্যকা এবং বিশেষ করে নিকটবর্তী আমরা মণিপুর এলাকা থেকে এখানে জনসমাগম হয়ে থাকে। এবারও আমরা আহ্বান করছি বিগত দিনের মতো এবারও এই অনুষ্ঠানে তারা যোগদান করবেন। আশা করি আপনার সবার সহযোগিতা কামনা করি যে এই অনুষ্ঠানটা যাতে এই মহফিলটা খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠে। দিঘর শ্রীকোনার যুবক রত্নজিৎ নাথ বুধবার মাঝরাত থেকে নিখোঁজ। এ নিয়ে শ্রীকোনা পুলিশ পেট্রোল পোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন তার বাবা ইন্দ্রজিৎ দাস। তিনি জানান, বুধবার রাত আনুমানিক 3টে নাগাদ ঘুম থেকে উঠে আচমকা ঘর থেকে বেরিয়ে যায় রত্নজিৎ। কিছুক্ষণ পর ফিরতে না দেখে খোঁজ শুরু হয়, কিন্তু এখনো অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি তার নিখোঁজ পুত্রের ফটো তুলে তার সন্ধান দেওয়ার আবেদন জানান। কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার জনসাধারণ বৃন্দ সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি নমস্কার। আমি দুঃখের সঙ্গে অবগত করে দিয়েছি, গতকাল রাত্র আনুমানিক 3 ঘটিকার সময় আমার ছেলে রত্নজিৎ দাস, ডাক নাম সঞ্জয় দাস, বিছানা থেকে উঠিয়া কোথায়ও চলে যায়। আমরা আত্মীয় স্বজন, মা বাবা সবাই গতকাল রাত্র 3 ঘটিকা হইতে এখন পর্যন্ত খোঁজখবর করিয়া ওর কোনো সন্ধান পাইনি। ছেলেটির বিবরণ, ঘুম থেকে উঠে চলে যাওয়ার সময় ওর পরনে ছিল নীল রঙের একটা সাধারণ প্যান্ট, গায়ে সাধারণ গেঞ্জি, পায়ে কোনো জুতা ছিল না, সঙ্গে কোনো টাকা পয়সা নেয় নাই। ছেলেটি শারীরিকভাবে অক্ষম এবং নার্ভের পেশেন্ট। এমত অবস্থায় আমি দুঃখের সঙ্গে আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন, যদি ওইরকম ছেলেটির কোনো সন্ধান পেয়ে থাকেন, আমার মোবাইল নম্বর 8011945717 এই নম্বরে আমাকে অবগত করি। আপনাদের সবার প্রতি এগুলো আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ওর যেন যেখানে থাকে সুখে শান্তি থাকে, এই আমার। কেউ যদি যুবকটিকে কোথাও দেখে থাকেন যোগাযোগ করার অনুরোধ করেন। যোগাযোগ নম্বর হলো 8011945717 অথবা 9476701810। শ্রীভূমি শহরের শিলচর রোড স্থিত শিব বাবার নবনির্মিত মন্দিরে দ্বারোদ্ঘাটন হবে শুক্রবার। এই উপলক্ষে বৃহস্পতিবার মন্দির কমিটির পক্ষ থেকে এক শোভাযাত্রা বের হয়। মহিলারা হাতে ঘট নিয়ে বিসর্জন ঘাটে আসেন। ঘাট থেকে জল ভরে নিয়ে যান তারা। আগামীকালের কার্যক্রম নিয়ে তৎপর সভায় রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত দিয়ে আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হবে মন্দিরের। থাকছে নানা মাঙ্গলিক কার্যক্রম। মন্দির কমিটির পক্ষ থেকে বিজু বণিক সবিশেষ উল্লেখ করেন। এই শ্রীভূমি জেলার শ্রীভূমি শহরের সুপরিচিত এবং অতি প্রাচীন মন্দির, যেটি আমরা শিলচর রোড স্থিত শঙ্কর মিলের
শ্রী শ্রী শিব মন্দির, যেটি প্রাচীন মন্দির ছিল, সেই মন্দিরের দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থা ছিল। বিগত 2 বছর থেকে এলাকার সব সাধারণ ভক্তবৃন্দ এবং অন্যান্য মানুষের সবাই প্রচেষ্টায় সেই মন্দির কাজ শুরু হয় এবং সরকারি বেসরকারি অনুদানে সেই মন্দির 2 বছরের আজকে দিনে সেটি প্রস্তুত হয়ে আমরা দ্বারোদ্ঘাটনের জন্য তৈরি হয়ে আছি। আগামীকাল আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে সেই নবনির্মিত যেটি পুনরায় দ্বারোদ্ঘাটন হবে এবং সেখানে বাবা শঙ্করের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই উপলক্ষে আমরা আজ মহা অধিবাস হবে এবং সেই শুদ্ধিকরণের জন্য আমরা মা গঙ্গাকে আজকে পুজো দিয়ে আনয়ন করলাম। তার জন্য এলাকার প্রত্যেক ভক্তবৃন্দ, শিব ভক্ত সবাই মিলে আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা মা গঙ্গার এই কুশিয়ারার পারে আমরা আজকে আসি এবং এই গঙ্গা নেওয়ার পর আজকে রাত্রিবেলা বিশেষ পূজা অর্চনা অধিবাস হবে এবং আগামীকাল সকাল থেকে আমরা রাত্রি অবধি বিশেষ পূজা এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং পরের দিন আমরা বিশেষ ভজন সঙ্গীত অনুষ্ঠান আছে। তৎসঙ্গে আগামীকাল দুপুরে প্রত্যেক ভক্তবৃন্দের প্রতি আবেদন রইল, আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। আমন্ত্রণ রইল প্রত্যেক শিব ভক্তের প্রতি যে আগামী 26 তারিখ যেটা মহাশিবরাত্রি আসছে, তার আগে ওই এলাকার এবং মন্দিরের সঙ্গে যারা জড়িত ছিল তারা ঠিক করেছিল যে কেননা 26 ফেব্রুয়ারির আগে, শিবরাত্রির আগে যে দ্বারোদ্ঘাটন করা যায়, তার জন্য সেটা প্রত্যেক ভক্তবৃন্দের জন্য, এই শহরের সুবিধার জন্য, ভক্তবৃন্দের জন্য সেটা দ্বারোদ্ঘাটন আজ আগামীকাল হবে। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে উত্তরপাড়া ক্লাবের সাথে মালুগ্রাম ক্লাবের খেলা হয়। এই খেলাতে মালুগ্রাম ক্লাবকে 42 রানে হারিয়ে উত্তরপাড়া ক্লাব জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।